এক নির্জন গ্রামে সূর্যোদয়ের আলো ফুটে ওঠার আগেই অলৌকিক ঘটনার জন্ম দেয় এক অদ্ভুত রূপান্তর। একটা ছেলে যার জীবন ছিল অত্যন্ত সাদামাটা হঠাৎ করেই নিজেকে আবিষ্কার করে এক হিজড়া রূপে। এই অপ্রত্যাশিত পরিবর্তনের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই তার জীবনে নেমে আসে আরও এক ভয়াবহ বিপর্যয়। গ্রামের প্রভাবশালী এক ব্যক্তি তার ক্ষমতার অপব্যবহার করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে, কিন্তু নিয়তির নির্মম পরিহাস যেন এখানেই থেমে থাকেনি। কিছুদিন পর আবিষ্কার হয় যে সেই হিজড়া গর্ভবতী। এই অবিশ্বাস্য ঘটনা গ্রামে ছড়িয়ে পড়ে যেন দাবানলের মতো। সমাজের নিয়ম নীতি, ধর্মীয় বিশ্বাস সবকিছুকে উল্টে দিয়ে এই ঘটনার জন্ম দেয় অসংখ্য প্রশ্ন আর বিতর্কের। এই ঘটনার পর সেই হিজড়ার জীবন এক অনিশ্চিত পথে এগিয়ে যেতে থাকে। প্রতিটি মুহূর্ত তাকে নিয়ে আসে নতুন চ্যালেঞ্জ, নতুন সংগ্রাম। সমাজের ঘৃণা, অবহেলা, তাচ্ছিল্যের মুখোমুখি হয়ে সে কিভাবে লড়াই করে টিকে থাকবে? তার আগত সন্তানের ভাগ্যেই বা কি লেখা আছে? নিয়তির এই নির্মম খেলা তাকে কোথায় নিয়ে যাবে? এই পুরো মুভিটি আপনাকে মনোমুগ্ধ করবে। এটি কেবল একজন হিজড়ার গল্প নয়, এটি মানবতার গল্প, লড়াইয়ের গল্প, টিকে থাকার গল্প। চলুন শুরু করি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী পদ্মা। এই নদীর সাথে জড়িয়ে আছে অসংখ্য মানুষের জীবন। পদ্মার তীরে গড়ে ওঠা ছোট্ট ছিমছাম গ্রাম। সেই গ্রামে বেড়ে উঠছে ময়না নামের একটি ছেলে। সে তার পরিবারের সবচেয়ে ছোট একজন সদস্য। তার বাবা বেঁচে নেই, আছে শুধু মা, ভাই আর বড় বোন। কিন্তু তার মা আর বড় বোন টিয়া এক জটিল রোগে আক্রান্ত। এই জটিল রোগের কারণে তারা এখন পঙ্গু হয়ে গেছে। তার বড় ভাইয়ের নাম রঞ্জু, তবে সে কোনো ধরনের কাজ করে না। সারাদিন গ্রামের অন্যান্য ছেলেদের সাথে ক্যারাম খেলেই দিন পার করে দেয়। ময়নার বোন টিয়া পঙ্গু হওয়া সত্ত্বেও তাদের বাড়ির কাছে একটি চা পান সিগারেটের ছোট্ট দোকান চালায়। এদিকে রঞ্জু কোনো কাজ করে না, করলেও সে আসলে গোপনে মাদক ব্যবসা করত। বর্ডার থেকে জীবনের ঝুঁকি নিয়ে ফেন্সিডিল নিয়ে আসতো। সবচেয়ে অবাক করা বিষয় হলো তার পঙ্গু মা ঘরে বসে সেই ফেন্সিডিলগুলো গ্রামের বখাটে ছেলেদের কাছেই বিক্রি করে টাকা ইনকাম করত। এদিকে ময়নার দাদি এখনো বেঁচে আছেন, তবে সে খুবই অসুস্থ। এইসব মাদকের কাজ করার জন্য সে সারাক্ষণ ময়নার মাকে গালমন্দ করতে থাকে। গালমন্দ করত ঠিকই, কিন্তু দিন শেষে সে আবার কত টাকা রোজগার হলো সেগুলোর হিসেব নিত। এভাবেই টানাপোড়েনের মধ্য দিয়ে তাদের অভাবের সংসার চলছিল। ওদিকে ময়না একটা ছেলে হলেও ছোটবেলা থেকেই তার মধ্যে বেশ কিছু আচরণ লক্ষ্য করা যায়। ছেলে হওয়া সত্ত্বেও তার আচরণ ছিল কিছুটা মেয়েলি প্রকৃতির, আর তার যত আকর্ষণ সব যেন নাচ গানের দিকেই। কিন্তু সে ছোট বলে এই ব্যাপারটাকে কেউ খুব একটা পাত্তা দিত না। পদ্মার পাড়ের গ্রামগুলোতে স্বাভাবিকভাবে প্রযুক্তির খুব একটা ছায়া পড়েনি। বিদ্যুৎ না থাকায় সেই এলাকার মানুষদের হাতে হাতে মোবাইলও এসে পৌঁছায়নি, যার কারণে তাদের বিনোদনের একমাত্র মাধ্যম ছিল যাত্রাপালা আর গানের আসর। বলতে এই গ্রামটাতে মাঝে মাঝে একদল হিজড়া এসে গানের আসর বসাতো, আর এই হিজড়া দলের গুরুমায়ের নাম ছিল মনসা। আজকে এই গ্রামে পাড়াগাঁয়ের মনসার গানের পালা ছিল। মাঝে মাঝে মনসা তার দল নিয়ে এই গ্রামে পালা গানের আসর বসাতো। তো একদিন মনসা যখন গানের পালা করছিল, তখন অনেক জ্বর থাকা সত্ত্বেও ময়না সেখানে আসে। আর ঠিক তখনই মানুষের চোখ পড়ে ময়নার ওপর। গুরুমা ময়নার আচরণ দেখে বুঝতে পারে তার মধ্যে কিছুটা অসঙ্গতি আছে। এটা বুঝতে পেরে আসর শেষ করেই ময়নার মায়ের কাছে যায়। সেখানে গিয়ে সে ময়নার মাকে বলে, তোর ছেলে তো হিজড়া, সমাজের একটা বোঝা হওয়ার আগেই তুই আমাদের কাছে এই ছেলেটাকে দিয়ে দে, তা না হলে কিন্তু তোদের সংসারে একটা সময় পর অনেক অশান্তি নেমে পড়বে। এই কথা শুনে ময়নার মা আর তার বোন সেখান থেকে তাড়াতাড়ি করে বাড়িতে চলে যায়, কেননা তারা আগে থেকে জানতো ময়নার মধ্যে কিছুটা শারীরিক অসঙ্গতি আছে। কিন্তু ছেলে যেমনই হোক না কেন, তার মায়ের তো সন্তান। এদিকে গল্পটা যে সময়কার, সে সময়ের একটা রীতিও প্রচলন ছিল। কারো ঘরে যদি হিজড়া সন্তান জন্ম নিত, তাদেরকে হিজড়াদের দলে দিয়ে দিতে হতো। কিন্তু ময়নার মা, বোন আর ভাই কোনোভাবেই ময়নাকে হিজড়াদের দলে দিতে রাজি হয় না। তবে তার দাদি খুব জোর করছিল ময়নাকে হিজড়াদের দলে দিয়ে দেওয়ার জন্য, কেননা এটা জানাজানি হলে তারা সমাজে আর মুখ দেখাতে পারবে না। এসব ঝামেলার মধ্যেই একদিন পুলিশ জানতে পারে ময়নার মা মাদক বিক্রি করে। তাই তারা তাকে ধরে নিয়ে যায়। পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর রঞ্জু বিভিন্নভাবে চেষ্টা করে তার মাকে ছাড়িয়ে নেয়। এদিকে ময়নার মাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরপরই কোনো এক অদ্ভুত আকর্ষণে ময়না চলে যায় গানের দলের গুরুমা মনসার কাছে। সে সেখানে যাওয়ার পর মনসা ময়নাকে লিপস্টিক দিয়ে টিপ পরিয়ে তাদের মতো করে সাজিয়ে দেয়, আর এটা ময়নার মা দেখে ফেলে। এটা দেখার পর তখনই তিনি সিদ্ধান্ত নেয় যে ময়নাকে হিজড়াদের দলেই দিয়ে দিবে। ময়নার মা আর বোনের চোখের জলের সাগরে আর ভাইয়ের এক প্যাকেট বাতাসা নিয়ে এই গ্রাম থেকেই বিদায় নেয় ময়না। আর হিজড়ারা ময়নাকে তাদের সাথে নিয়ে গিয়ে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নেয়। এরপর তারা তার একটা নামও রাখে, নাম গোলাপি। এরপর সে আস্তে আস্তে করে হিজড়াপল্লীতে বড় হতে থাকে। গোলাপি নাচে, গানে, সৌন্দর্যের মাপকাঠিতে সবচাইতে বেশি এগিয়ে থাকে। যে কেউ তাকে এক নজর দেখলে বুঝতেই পারবে না সে একজন পরিপূর্ণ নারী।
বিভিন্ন জায়গায় গিয়ে দোকানে দোকানে চাঁদাবাজি আর নাচ গানের আসর করেই টাকা ইনকাম করা ছাড়া আর কোনো কাজই ছিল না তার। গোলাপির এরকমই একদিন হঠাৎ করে পাশের গ্রামে অনুষ্ঠান করার জন্য অফার আসে মনসার কাছে। তো সেই আসরে খুব ভালোভাবে পারফরমেন্স করে গোলাপি। সে বিভিন্ন রূপে সবার সামনে নৃত্য পরিবেশন করে, এতটাই ভালো করে যে তার উপর নজর গিয়ে পড়ে এলাকার একজন প্রভাবশালী ব্যক্তির। লোকটার নাম সিরাজ মতব্বর। সে গোলাপির রূপে এতটাই মুগ্ধ হয়ে যায় যে তাকে এক রাত পাওয়ার জন্য গুরুমা মনসার কাছে অনেক টাকা অফার করে বসে। কিন্তু মোটা টাকার বিনিময়েও এই প্রস্তাবে রাজি হয় না মনসা। তার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে তার অনেক রাগ হয়ে যায়। তাই সে রাতের অন্ধকারে একদল গুন্ডা পাঠিয়ে গোলাপিকে তুলে নিয়ে যায়। তাকে তুলে নিয়ে গিয়ে সিরাজ সেই রাতেই তাকে ধর্ষণ করে। পরদিন এলাকায় স্থানীয় আয়োজকদের সাহায্যে গোলাপিকে উদ্ধার করে নিজেদের গ্রামে ফিরিয়ে নিয়ে যায় মনসা। প্রায় 3 মাস ধরে বিভিন্ন মানবাধিকার সংস্থা, আইন আদালত ইত্যাদি বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও সিরাজ মতব্বরের বিরুদ্ধে কিছুই করতে পারে না তারা। কেননা হিজড়া ধর্ষণের ঘটনা হয় এটাকে সবাই খুব হালকাভাবে নিচ্ছিল। এজন্য সেই অসহায় মানুষগুলোর নিষ্ফল আর্তনাদ ছাড়া আর কিছুই করার ছিল না। এদিকে ওই ঘটনার ঠিক 3 মাস পর গোলাপি একদিন বাইরে বের হলে তার বমি হতে শুরু করে। তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে জানায় গোলাপি আসলে প্রেগন্যান্ট, আর এই জন্যই তার বমি হচ্ছে। এই কথাটা শুনে যেন গোলাপির মাথায় আকাশ ভেঙে পড়ে। আসলে ছোটবেলায় প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে শরীরের এক বিবর্তন ঘটেছিল। কিছু হরমোনের সমস্যার কারণে ছেলে থেকে মেয়েতে পরিণত হয়েছিল ময়না। কিন্তু তার গরিব পরিবার, তার অন্ধ সমাজ তাকে পাঠিয়ে দেয় হিজড়া পল্লীতে। আর সাথে সাথে তার শরীরের ভেতরে নারীত্ব বৈশিষ্ট্য বাড়তে থাকে। আর এই কারণেই সিরাজ মাতব্বর তাকে ধর্ষণ করার কারণে সে প্রেগনেন্ট হয়ে গেছে। এদিকে প্রেগনেন্ট হয়ে যাওয়ার কারণে সেই হিজড়া সমাজ তাকে আর এখানে থাকতে দিবে না। গুরুমা মনসার কাছ থেকে বিদায় নিয়ে নিজ পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য রওনা হয় গোলাপি। গোলাপি বাড়িতে ফিরলে তাকে প্রথমে দেখে কেউ চিনতে পারে না, কিন্তু পরে যখন তার পরিচয় দেয় তখন সেখানে যেন একটা আনন্দঘন মুহূর্ত সৃষ্টি হয়। তবে তার ফিরে আসাতে পরিবারের সবাই খুব একটা খুশি হয় না। তার বড় ভাই মাদকের নেশায় এতটাই আসক্ত হয়ে গেছে যে সে এখন প্রায় আধা একটা পাগল মানুষ। সে যখন সুস্থ ছিল তখন সে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করেছিল, কিন্তু তার এই অবস্থা হওয়ার কারণে তার সেই বউ তার মাদকের ব্যবসার দায়িত্ব নিয়েছে। আর ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য সেখানকার একজন স্থানীয় পুলিশের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। রঞ্জুর চোখের সামনে সে ওই পুলিশের সঙ্গে একসাথে সময় কাটায়। এদিকে গোলাপি গ্রামে ফিরে আসলেও গ্রামের লোকজন বিশ্বাস করতে চায় না যে সে আসলে একজন নারী। তাই সমাজের লোকজন বিভিন্নভাবে খোঁচা মেরে কথা বলতে থাকে। তারা গোলাপির পরিবারের লোকজনদেরকে বলে যে তারা একজন হিজড়াকে ঘরে নিয়ে এসে রেখেছে। এইসব কথার হাত থেকে বাঁচতেই রঞ্জুর বউ তার পরকীয়া প্রেমিককে দিয়ে পুলিশ দিয়ে পিটিয়ে গোলাপিকে হিজড়া অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। সে ছোটবেলা থেকেই পরিবার আর সমাজ ছাড়াই বড় হয়েছে। জীবনের বেশিরভাগ সময় কেটেছে তার হিজড়া পল্লীতে। ভাগ্যের কি নির্মম খেলা, যখন তার পরিবার জানতে পারলো যে সে হিজড়া নয় তখন তাকে পরিবারে আর ঠাঁই দিল না। এইসব ভাবতে ভাবতে মন খারাপ করে এক বুক কষ্ট নিয়ে এসে পদ্মার নদীর পাড়ে গিয়ে বসে থাকে। সেখানে বসে বসে সে ছোটবেলার কথা ভাবতে থাকে। হঠাৎ দূরে একটা নৌকাতে একটা মেয়ে আর কয়েকটা ছেলেকে দেখতে পায়। কৌতূহলবশত সেখানে কি হচ্ছে সেটা জানার জন্য সে নৌকাতে উঠে পড়ে। নৌকাতে থাকা সবাই তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করলেও সে কোনো প্রশ্নের উত্তর দেয় না। তখন গোলাপিকে নিয়েই সেই নৌকা চলতে শুরু করে। নৌকাতে থাকা লোকজন ভাবছিল নদীর ওপারে গিয়ে গোলাপি হয়তো নেমে পড়বে, আর এটা ভেবে তারা গোলাপিকে খুব একটা পাত্তাও দেয় না। ওই নৌকাতে একটা ছেলেকে দেখানো হয়। ছেলেটা তার পোষা বাজ পাখিকে নিয়ে বসে আছে। দেখতে খুবই সুদর্শন। প্রথম দেখাতেই ছেলেটাকে গোলাপের বেশ মনে ধরে যায়। এই দলটা ছিল মূলত একটা চোরা কারবারি দল। আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এর নাম কপিলা, আর বাজ পাখি সহ এই সুদর্শন ছেলেটার নাম কোবরা। তারা ট্রলারে করে পদ্মা নদীর বুকে জেগে ওঠা সীমান্তবর্তী এলাকার চরে গিয়ে অবস্থান নেয়। সেখানে থেকে বিভিন্ন ধরনের মাদক বর্ডার থেকে চোরা কারবারের মাধ্যমে নিয়ে আসে। তো তাদেরকে দেখে গোলাপি জানায় তার থাকার কোনো জায়গা নাই, আর সেই সাথে এটাও জানিয়ে দেয় যে সে প্রেগনেন্ট। আর এটা জানার পরেই তারা গোলাপিকে তার ওই চরে থাকার ব্যবস্থা করে দেয়। এভাবেই কয়েকটা দিন কেটে যায় গোলাপির। এখানে নিজেকে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছে সে। কিন্তু এইসবের মধ্যে দিয়েই কোবরার আর গোলাপিকে বেশ মনে ধরে যায়। যেহেতু গোলাপিও তাকে পছন্দ করত, তাই কোবরাও তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে এক ধরনের সম্পর্ক তৈরি করে। প্রথম দিকে তাদের সম্পর্ক বেশ ভালোই কাটতে থাকে, কিন্তু কিছুদিন পরেই তাদের এই সুন্দর সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। কেননা কবিরা দীর্ঘদিন যাবৎ ব্যবসায় মনোযোগ না দেওয়ার কারণে মাদক ব্যবসায় তাদের শত্রুপক্ষের দল দখল করে নেওয়ার চেষ্টা করছে। তাই এবার তারা গোলাপিকে ঘিরে নতুন পাচারের প্ল্যান শুরু করে। যেহেতু গোলাপি প্রেগনেন্ট ছিল, তাই তারা গোলাপিকে একটি গাড়িতে করে হাসপাতালে
হাসপাতালে নিয়ে যাওয়ার নাটক সাজায়। বর্ডারের উপরান্ত থেকে মাদকদ্রব্য সহ একদল লোক মাদকগুলোকে পাচার করে নিয়ে আসে কোবরার কাছে। আর এরপর সেই মাদকদ্রব্যগুলো তারা লুকিয়ে ফেলে গোলাপির পেটে। তারপর তারা আবার গাড়িতে করে ফিরে আসে। একজন প্রেগনেন্ট মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখে রাস্তায় কেউ বাধা সৃষ্টি করে না। এভাবে গোলাপিকে ব্যবহার করে তারা বেশ কয়েকবার মাদক পাচার করে। এদিকে সব হারানো গোলাপি তার নতুন সাথীদের পেয়ে বেশ ভালোই আছে। অন্যদিকে গোলাপির একজন মাওলানার সাথে পরিচয় হয়। সেই মাওলানা তাকে মাঝে মাঝেই বিভিন্ন ধর্মীয় কথা বলে বেঁচে থাকার অনুপ্রেরণা জাগায়। এইভাবে কয়েক মাস কেটে যায়। এরপর হঠাৎ করে কোবরা কোথাও একটা উধাও হয়ে যায়। কোবরার এভাবে হঠাৎ করে উধাও হয়ে যাওয়া গোলাপির মনে এক ধরনের ভয়ের সৃষ্টি করে। আর তার সেই ভয়ের আগুনে ঘি ঢেলে দেয় কপিলা। সে গোলাপির কাছে এসে বলে, পুরুষদের আসলে কখনোই বিশ্বাস করতে নেই। আমি বর্ডারের এপারে মুসলমান পুরুষদের দেখেছি, আবার ওই পারে হিন্দু পুরুষদেরও দেখেছি যারা গরুর মাংস খায় না, আর মুসলিমরা খায় না শূকরের মাংস। কিন্তু নারীর শরীরের প্রতি কারো ক্ষুধার যেন কমতি নেই। এইসব বিভিন্ন কথা শুনে কোবরার প্রতি গোলাপির মনে ঘৃণার সৃষ্টি হয়। ছোটবেলায় সে ছেলে হয়ে জন্ম নিয়েছিল। তারপর প্রকৃতির বিচিত্র খেলায় সে নারীতে পরিণত হয়ে যায়। আর মাঝখানে অনেকটা সময় নিজেকে হিজড়া ভেবেই সময় পার করেছে। নিজেকে নারী ভাবতে শুরু করার পর পুরুষ মানুষের কাছে এমন ধরনের প্রতারণার শিকার হয়। তার তখন নিজের নারীত্বের প্রতি প্রবল ক্ষোভ জন্ম নেয়। রাগের বশবর্তী হয়ে সে নিজের মাথার সব চুল কেটে ফেলে। ঠিক তার কয়েকদিন পরেই সেই চরে আবারও ফিরে আসে কোবরা। গোলাপিকে এমন টাক মাথায় দেখে সে খুব অবাক হয়ে যায়। আসলে এতদিন কোবরা জেলে ছিল। মাদক পাচারের অভিযোগে পুলিশ তাকে জেলে রেখে দিয়েছিল, আর সেই কারণে সে এতদিন আসতে পারেনি। সে জেল থেকে বের হয়ে গোলাপির জন্য শাড়ি চুড়ি নিয়ে এসে দেখে গোলাপি নিজেই নিজের চুল কেটে ফেলেছে। এদিকে দেখতে দেখতে গোলাপের বাচ্চা হওয়ার সময় চলে আসে। এদিকে কোবরা আরো কয়েকবারের মতো গোলাপিকে দিয়ে মাদক পাচার করাতে চায়। আসলে এই যে কোবরা গোলাপিকে ভালোবাসার কথা বলে, এই সবকিছুই আসলে একটা নাটক। তাদের আসল টার্গেট ছিল গোলাপিকে দিয়ে মাদক পাচার করা। তারা ঠিক আগের মতোই ডাক্তার দেখানোর অভিনয় করে গোলাপিকে নিয়ে বর্ডারের কাছে যেতে শুরু করে। কিন্তু তারা জানতো না সেই দিন সকালেই বর্ডারের কাছে কিছু মাদক চোরা কারবারির মধ্যে গোলাগুলি হয়। আর এই কারণেই বর্ডারে এখন কঠোরভাবে নিরাপত্তা কর্মী মোতায়েন করা আছে। এদিকে এই ব্যাপারটা তাদের একজন টিভিতে দেখতে পায়। সে কোবরাকে জানাতে যাবে, কিন্তু তার আগেই কোবরা বর্ডারে চলে যায়। সেখানে যাওয়ার পর গোলাপির অবস্থা আরো বেশি খারাপ হতে থাকে। তার লিভার পেন উঠতে শুরু করে। তার অবস্থা এমন দেখেই কোবরা তাকে বর্ডারের পাশে একটা জায়গায় রেখে সেই দলের লোকজনকে নিয়ে মাদক আনতে চলে যায়। আগে থেকে সেখানে পাহারায় থাকা আসন্ন তাদেরকে দেখে ফেলা মাত্রই তাদের উপর গুলি করতে শুরু করে। গোলাগুলির সময় কপিলার মাথায় গুলি লাগে। কপিলা সেখানেই মারা যায়। এদিকে প্রচন্ড ব্যথা ওঠার পর যখন গোলাপি কোবরাকে ফোন করে পায় না, তখন সে বুঝতে পারে কোবরা হয়তো পালিয়ে গেছে। সে খুব ভালোভাবেই বুঝে যায় এই গোলাগুলির মধ্যে কোবরার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তখন সে কিছু দূরে পর্দার তীরে একটা ভেলা ভেসে থাকতে দেখে। সেটা দেখে বাঁচার আশায় সেটার উপর উঠে পড়ে। গোলাপি সৃষ্টিকর্তার অপার কৃপায় সেই ভেলাতে ভেসে থাকা অবস্থায় সন্তানের জন্ম দেয়। কিন্তু প্রকৃতির কি নির্মম খেলা! সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে যায় গোলাপি। আসলে তার শরীরে বেশ কিছু সমস্যা থাকায় তার ডেলিভারি স্বাভাবিক হয় না। কোবরারা আর তার দলের লোকজন তাকে ব্যবহার করে দিনের পর দিন মাদক পাচার করলেও তাকে কখনো একটা বারের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করেনি, যার ফলে নিজের জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে পারল না গোলাপি। সন্তান জন্ম দিয়েই সকল যুদ্ধের অবসান ঘটিয়ে দেয় সে। কিন্তু সৃষ্টিকর্তার কৃপা বোঝার স্বার্থ আসলে কারোই নেই। পর্দার বুকে যেমন গোলাপের মৃত্যু হলো, ঠিক তেমনি করে পদ্মার বুকে ভাসতে ভাসতেই সেই ভেলাটা এসে পৌঁছায় গোলাপির নিজ গ্রামে। ওই যে গোলাপির ভাবি যে পুলিশ অফিসারের সাথে পরক্রিয়ায় লিপ্ত ছিল, সেই পুলিশ অফিসার তার ওয়্যারলেসের মাধ্যমে জানতে পারে পদ্মার পাড়ে একটা মেয়ের লাশ ভেসে এসেছে, এবং সেই লাশের সাথে একটি জীবিত নবজাতকও ভেসে এসেছে। এদিকে রঞ্জুর ওয়াইফ ছিল সন্তানবিহীন, তাই সে মাতৃত্বের স্বাদ পাওয়ার জন্য সে তার পরক্রিয়া প্রেমিকের কাছে আবদার করে সেই নবজাতক বাচ্চাটাকে যেন তাকে দিয়ে দেওয়া হয়। প্রেমিকার কথা রাখতে এসে বাচ্চাটাকে পুলিশ অফিসার রঞ্জনের পরিবারের কাছে দান করে দেয়। মানে গোলাপির সন্তান ঘুরে ফিরে সেই গোলাপির ভাই মানে বাচ্চাটার মামার কাছে যায়। কিন্তু তারা কেউ জানতে পারল না এটা আসলে তাদেরই রক্ত। বাচ্চাটার নাম রাখা হলো পদ্মা। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের গল্প।